তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম। একটি ভদ্রলোক দোরের কাছে আড়ি পাচ্ছেন, যাও আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, ক্ষীণ তেজের একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়া লজ্জা সেখানে লেশ মাত্র নেই। মদ্যপান ও ধূমপান আপনার শরীরের জন্য ভালো নয়, এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। নমস্কার, গপ্প বৈঠকের পক্ষ থেকে আমি শুভ এবং আমি শ্রী গপ্প বৈঠকের সকল বাসিন্দা এবং পর্যটকদের জানাই স্বাগত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1899 সালের 30শে মার্চ ও মৃত্যু 1970 সালের 22শে সেপ্টেম্বর। ব্যোমকেশ ছাড়াও তার অন্যান্য জনপ্রিয় লেখাগুলির মধ্যে কালের মন্দিরা, ঝিন্দের বন্দি, দাদার কীর্তি অন্যতম। আজ ভূতান্বেষী বড়দার পর্বগুলির মধ্যে একটি গল্প আকাশবাণী থাকছে আপনাদের জন্য। গল্পের কথক স্বাগত, সুধাংশু ও অন্যান্য চরিত্রে শুভ এবং গল্পের সূত্রধার আমি শ্রী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটি বাঁচিয়ে রাখতে সাবস্ক্রাইব করুন। তাহলে আর কোথাও আড়ি না পেতে শুনে নেওয়া যাক আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন নীরবে বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ একটা গোধূলি যেন বাতাসে স্নিগ্ধ শিকড়কণা ছড়াচ্ছিল। এমন সন্ধ্যায় বড়দার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গেছিল। সে গুনগুন করে একটা প্রেমের গান গাইছিল। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বড়দার সঙ্গে ভূত প্রেত নিয়ে তর্ক করার মতলব নিয়েই সে ক্লাবে ঢুকেছে। প্রেতজনী সম্বন্ধে এত বড় নাস্তিক খুব একটা দেখা যায় না। বড়দার সঙ্গে চোখাচোখি হলেই তার মুখ লড়াইয়ে মেরার মতো জুজুৎসু ভাব ধারণ করত। তারপর দুজনের মধ্যে যে তর্ক আরম্ভ হতো তার তুলনা খুঁজতে হলে রামায়ণ মহাভারতের শরণাপন্ন হতে হয়। কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নেই, মুখখানা কেমন যেন ফ্যাকাশে। মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞেস করল, হে সুধাংশু, কেন পাংশু বদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বড়দার সামনে গিয়ে দাঁড়ালো। একাগ্রভাবে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে কারো স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। বলেই তার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হা করে রইলাম। এমন কাণ্ড জীবনে দেখিনি। বড়দাও ভ্যাবাচাকা খেয়ে গেছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আর আমার প্রেতজনিত অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে সুধাংশু শুরু করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় এক নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। ওই যে বাড়িখানা আগে মাইনর স্কুল ছিল সেই বাড়ি ভাড়া নিয়ে আছেন। বাড়ির চারধারে পাঁচিল ঘেরা ফাঁকা জমি, হলদে রঙের বাড়িখানা। দেখেছ বোধ হয়। প্রথম দিনেই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। পাড়ায় নতুন বাঙালি এসেছেন, তার সাদর সম্ভাষণ করার জন্য নিজেই আগ বাড়িয়ে তার কাছে গেছিলাম। বছর 45 বয়সের একটু শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডাকিয়ে বাড়ির মাথায় রেডিওর এরিয়েল বসাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি 2-4টে কথা হলো। কাজকর্ম কিছু করেন না,
পয়সা আছে, সন্তান টন্তান কেউ নেই। বছর 10 আগে স্ত্রী মারা গিয়েছেন। তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর 1.5 গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকল না, তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্য মনে হয়েছিল। কিন্তু প্রথম আলাপেই তো ও কথা জিজ্ঞেস করা যায় না। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলাম লোকটা বিপত্নিক এবং বয়স্ত হলে কি হবে, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরও 2 তার বাড়ি গিয়েছিলাম। তার চরিত্রে 2-1টি অসঙ্গতি চোখে পড়েছিল। তিনি শৌখিন লোক, কিন্তু নিজে রান্না করে খান। একটি মাত্র চাকর রেখেছেন, সে দিনের বেলা কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মেয়ে মানুষের পাট নেই, অথচ বসার ঘরটা ছবির মতো সাজিয়ে রেখেছেন। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরও লক্ষ্য করলাম, লোকটি যে পরিমাণে অমায়িক সেই পরিমাণে মিশুকে নয়। কথা তার মিষ্টি, কিন্তু কম কথা বলেন। কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি 3 বার তার বাড়িতে গেলাম, তিনি একবারও তার পাল্টা দিলেন না। একটু বিরক্তি বোধ হলো, সন্দেহ হলো তিনি হয়তো মনে করেন তাকে বড়লোক মনে করে আমি তার মোসাহেবি করার চেষ্টা করছি। যাওয়া বন্ধ করে দিলাম। তারপর পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হতো, এই পর্যন্তই। এইভাবে 3 সপ্তাহ কেটে গেল। প্রিয়তোষ বাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়। আমার স্ত্রী খবরটা দিলেন, প্রিয়তোষ বাবু নাকি সুবিধের লোক নন। রাত্রি 10টার পর তার বাড়িতে মেয়ে মানুষের গলার আওয়াজ শোনা যায়। পাড়ার কেউ কেউ শুনেছে। এমন কিছু অসম্ভব কথা নয়, কিন্তু মনটা খুঁত খুঁত করতে লাগলো। প্রিয়তোষ বাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে লম্পট দুশ্চরিত্র মনে হয়নি। তবু কিছুই বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না, আর প্রিয়তোষ বাবুর চরিত্র এক নজরে চিনে নেব, এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এ বিষয়ে করবার কিছুই নেই। করার মধ্যে বৈঠকখানায় বসে মুখরোচক জল্পনা করতে পারি। অন্তত তখন তাই মনে হয়েছিল। কাল সকালবেলা পাড়ার ছোকরা দলের ভূত আমার সাথে দেখা করতে এলো। ভূত ডাকাবুকো ছেলে, মনের মধ্যে মারপ্যাচ নেই, মেজাজ করা। সে এসেই প্রিয়তোষ বাবুর কথা তুলল। ও দাদা, শুনেছেন বোধহয়? দেখলাম ভূতর মন এখনো আমাদের মতো নির্লিপ্ত জল্পনা প্রবণ হয়ে ওঠেনি। কুণ্ঠিতভাবে স্বীকার করতে হলো, কিছু কিছু শুনেছি বই কি। ভূত টেবিলের ওপর কিল মেরে বলল, এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। এই ছেলেরা বলছে একদিন ধরে 2 ঘা দেওয়া যাক, তাহলেই পালাবে। ভূত আর তার দল বয়সে আমাদের থেকে অনেক ছোট, কিন্তু মনে মনে তাদের বাহুবলকে সম্ভ্রম করি। তবু ক্ষীণ আপত্তি করে বললাম, না মানে শুধু কানাঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় করা উচিত, তাই না? হ্যাঁ, তা বেশ, তো আপনিই যাচাই করুন। তারপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো রাত্রে গিয়ে প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা হবে। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্বন্ধে নিঃসংশয় হওয়া ভালো। রাত্রি 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার সোল জুতো পায়ে দিয়ে বের হলাম। স্ত্রীকে বলে গেলাম ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না। দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে, তাই শোনো। প্রিয়তোষ বাবুর সদর দরজার সামনে ভূতর সঙ্গে দেখা হলো।
ভূতটা এমন গোয়ার, জুতো পরে এসেছে, যার আওয়াজ 1.5 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললাম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, আমি বাইরে পাহারায় রইলাম তাহলে। হ্যাঁ। রাস্তা তখন নির্জন হয়ে গেছে। প্রিয়তোষবাবুর বাড়ি অন্ধকার। সদর দরজা পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে দরজার ওপরে খিলানের কাঁচের ভেতর দিয়ে একটু আলো চোখে পড়ল। ঘরের দরজা জানালা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দূর দূর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালেই নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো তার একটা খসড়া মনে মনে তৈরি করে রেখেছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু একটু হাওয়া দিচ্ছিল, ফাগুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। এমন কিছু বুড়ো হইনি। মনে হলো এমন রাত্রে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কিন্তু সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে 2 জন লোক কথা বলছে, বেশ সহজ গলাতেই কথা বলছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ, স্ত্রীলোকেরই বটে। মিষ্টি ভরা গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলাম। গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পারছি না। তুমি সকল একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন। কালী মধু। তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। মিলন। দরজার কাছে কান নিয়ে গিয়ে শোনার চেষ্টা করলাম। কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। তোমায় নিয়ে কি যে করি। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবও না। কেন তুমি? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্কও জমা হয়ে উঠেছিল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলায় নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলাম, কে হতে পারে? হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল। প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম। একটি ভদ্রলোক দোরের কাছে আড়ি পাচ্ছেন, যাও, আদর করে ঘরে এনে বসাও। চমকে উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, ক্ষীণ তেজের একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি এবং ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈধ প্রণয়ে ধরা পড়ার লজ্জা সেখানে লেশ মাত্র নেই। তিনি বললেন, আপনি আসুন। একরকম অসাড়ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই। মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছে।
কেবল ঘরের এক পাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরোচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে এসেছিলেন। প্রিয়তোষবাবু যদি আমার সাথে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতাম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখে আর কথা জোগালো না। তিনি নিজের মুখের ওপর দিয়ে একবার হাত চালিয়ে ধীরভাবে প্রশ্ন করলেন, কিছু দরকার আছে কি? আমি উত্তর দেওয়ার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধর্মর করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরেই কথা শুনতে পেলাম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা। দরকার আছে বই কি, তুমি কার সঙ্গে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন। সভয়ে রেডিওর কাছ থেকে সরে এলাম। মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়েও কাঁটা দিচ্ছিল। বিহ্বলভাবে জিজ্ঞেস করলাম, এ কি কে কে কথা বলছে প্রিয়তোষবাবু? প্রিয়তোষবাবু একবার চোখ তুলে আমার দিকে তাকালেন, তারপর মাথা নিচু করে আস্তে আস্তে বললেন, ওটা আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু আপনার স্ত্রী তো। কিন্তু তিনি মারা গেছেন, এই তো। তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কি রকম ভদ্রলোক আপনি? আমার স্বামীর চরিত্র তদারক করার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে, জানেন তো? তারপর সেই তপ্ত ঝাঁঝালো কণ্ঠস্বর যেন উদ্বেগে গলে গেল। ওগো যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে। অনেক রাত হয়েছে। প্রিয়তোষবাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভেতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতো বললাম, কিন্তু কিছু যে বুঝতে পারছি না। রেডিওর ভেতর থেকে। রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা বলেন। তার মৃত্যুর পর থেকে এমনই হয়ে আসছে। হ্যাঁ, আমার জীবনের এই একমাত্র সম্বল। উনি সংসার চালান, উনি সব কিছু করেন, আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। কিন্তু এ কি করে সম্ভব হয়? এ কি করে সম্ভব হয়? রেডিও থেকে অধীর উত্তর এলো, আপনি সে বুঝবেন না, বুঝবার বৃথা চেষ্টাও করবেন না। তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের ব্যামো আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। শেষের দিকের কথাগুলো ভয়ঙ্কর গম্ভীর হয়ে উঠল। সেই যে সাধু ভাষায় বলে, বেত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়তে আরম্ভ করলাম। পথে ভূত বোধহয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছায়া একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার দু চোখ বন্ধ। একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে যেন মনে হয়, মনের অবস্থা বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের ওপর আঁচড়ে পড়লাম। তিনি ধর্মর করে উঠে বসলেন। এলে? আমার একটু তন্দ্রা এসে গিয়েছিল। রেডিওর মধ্যে থেকে কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো। তারপর সেই গলার আওয়াজ, কেমন জব্দ? আর যাবেন?
পরের হাঁড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালাম। আর কখনো এমন কাজ করবেন না। আজকের বৈঠকের আসর ভাঙার আগে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের উৎসাহ বাড়াতে ভুলবেন না। আপনাদের কিছু পছন্দের গল্প যা আমরা পাঠ করে আপনাদের আনন্দ দিতে সক্ষম, সেগুলি আমাদের কমেন্ট করে বা আমাদের অফিসিয়াল মেল আইডিতে মেল করে জানাতে পারেন। আমাদের মেল আইডি হল goppoboitok@gmail.com। অপেক্ষায় থাকলাম আপনাদের মূল্যবান মতামতের। দেখা হচ্ছে আগামী শুক্রবার নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন ও ভালো রাখবেন। শুভরাত্রি।